আসতে পারবে না, তার দল জিতে যাবে, পারবে না। ইভেন এনসিপি আজকে যে কারণে বলছে, এনসিপি এখন পর্যন্ত পলিটিক্সটা ফুল ফেজ শুরুই করে নাই, এই জন্য সে বলতে পারছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা? ভালো আছেন সবাই? বলতে একজন ব্যক্তির কথা খুব মনে পড়লো হঠাৎ করে। ভাবতেছেন যে কোন ব্যক্তির কথা মনে পড়লো, তার জন্য আবার চলে আসলাম কথা বলতে। ব্যক্তিটা কি? ব্যক্তিটা হচ্ছে হাদি, শহীদ ওসমান বিন হাদি। তো খুব মনে পড়লো আজকে হঠাৎ করে, মোবাইল স্ক্রল করতে করতে একটা ভিডিও সামনে চলে আসলো। ভিডিওটা শুনে মনে হলো যে বাস্তব একটা প্রতিচ্ছবি। মানে হাদি যে মারা গেছে বিশ্বাস হচ্ছিল না, মানে উনি মারা গেছে এটা তো সত্যি, বাট এটা ব্যাপারটা অন্যরকম মনে হচ্ছিল যে এই লোকটা এই কথাগুলো বলে গেছে আজ থেকে কত মাস আগে, বাট কথাগুলো কিন্তু বাস্তবসম্মত। এখন মনে হচ্ছে পদে পদে সেটা মিলতেছে। আসলে যারা বিজ্ঞ ব্যক্তি হয় তাদের কথাগুলো এরকমই হয় আমার মনে হয়। চলেন আপনাদেরকে সাথে নিয়ে কথাগুলো একটু শুনে আসি কি বলে বা কি। সম্ভবত এই জুলাই থেকে আগামী 6 মাস হোক 1 বছর হোক, বাংলাদেশ প্রচন্ড ক্রাইসিসের মধ্যে দিয়ে যাবে, প্রচন্ড। এবং এই ক্রাইসিসটা আজকে বিএনপি যে ক্রাইসিসের মধ্যে দিয়ে শুরু হচ্ছে, আমরা এটা ভাবার কারণ নাই যে এটা থেমে গেলে ক্রাইসিসটা এখানেই থেমে যাবে। এটা বিএনপির সাথে ঘটবে এর কিছুদিন পরে। বিএনপি যখন সাইজ হয়ে যাবে মোটামুটি, সেটা ইন্ডিয়ার মাধ্যমে হোক, এজেন্সির মাধ্যমে হোক, এক্সওয়াইজেড আরো অনেকের মাধ্যমে হোক, এরপর এটা জামাতের উপরে আসবে। তো বিএনপি যে কয়দিন পারলো তো পারলো, জামাত পারবে না 3 দিন। এরপরে চূড়ান্ত খেলাটা হবে এনসিপির সাথে, এবং এনসিপি পারবেই না। তো ফ্যাক্ট হলো আমাদের দুটো লড়াই একসাথে করতে হবে। আমরা কোনো রাজনৈতিক দলকে এককভাবে এই দেশকে বর্ডার দেই না। যারা আজকে বিএনপির বিরুদ্ধে বলছে তাদেরকে একটু ভাই মনে করাই দিয়ে, তারেক রহমানের কাছে সবার কিন্তু হাজিরা দেওয়া লাগবে। তো তখন আমি বললাম, ভাই এই কথার কারণেই আপনারা ঢুকবেন। শেখ হাসিনার কাছে এই দুনিয়ার সবার হাজিরা দেওয়া লাগে নাই। এই হাজিরা যে দেওয়া লাগবে এই কথার কারণেই তার এখন দিল্লিতে গিয়ে হাজিরা দেওয়া লাগতেছে। তো শেখ হাসিনার যদি দিল্লিতে হাজিরা দেওয়া লাগে, তারেক রহমানের কাছে সবার হাজিরা দেওয়া লাগবে, এটা কি স্টুপিড কথা? বরং এই কথাটাই বলতে পারতে হবে, তারেক রহমান যা করেন নাই সেই দায় তার উপর চাপিয়ে দেওয়া যাবে না। তারেক রহমান যা ভালো করেছেন, ভেরি গুড, সেটা আমাদেরকে বলতে পারতে হবে। প্যারালালি আমরা এই রাষ্ট্র কায়েম করতে চাই, তারেক রহমানও সমালোচনার ঊর্ধ্বে নন, এবং তিনি ভুল করলে তার সামনে বসে সমালোচনা করে করতে হবে। এবং সেজন্য আমার রাস্তায় ধরে কেউ বলবে না যে তারেক রহমানের কাছে কিন্তু আপনার যাওয়া লাগবে। তখন বললাম, ভাই হাসিনার কাছেই তো সবার যাওয়া লাগে নাই, তারেক রহমান সাহেব তার অনেক পরের কথা। অত্যন্ত সচেতন একটা জায়গা আমাদের বোঝা উচিত। আজকে যেটা বিএনপির সাথে হচ্ছে, পরশু জামাতের সাথে হবে, তারপর যে এনসিপির সাথে হবে, এরপর পুরো অ্যাপলিটিক্যাল রাষ্ট্র কায়েম হবে। এরপর এখানে আধা সুশীল, আধা এনজিও, ওয়েস্টের অনেকগুলো গ্রুপ মিলে এখানে একটা মানে সুশীল এবং খুবই পশ একটা 1-11 কায়েম হবে। এবং এই যে আলাপগুলো আমরা আজকে করতে পারছি, সে আলাপটা আমরা করতে পারবো না। তো এই জন্য আমাদের যেটা ভীষণভাবে পলিটিক্যালি কারেক্ট থাকা দরকার, সেটা হলো বিএনপির সাথে আমাদের স্ট্যান্ড দুটো থাকা দরকার। একটা হলো বিএনপি যেহেতু দাবি করেছে সব থেকে বড় দল, সুতরাং সব থেকে বেশি গালিটা তাকে সহ্য করতে পারতে হবে। এই সহ্য করার হিম্মত ক্ষমতা থেকে সে হারাই ফেলে আওয়ামী লীগের পরিণতি বরণ করবে। সরি, একটু কথা বলি আপনাদের সাথে। দেখেন, বাংলাদেশে আমরা বাংলাদেশের মানুষ শহীদ জিয়াউর রহমানকে হারাইছি কত বছর পার হয়ে গেছে। কেউ কি বলতে পারবেন বুকে হাত দিয়া আজও পর্যন্ত একজন জিয়াউর রহমান বা জিয়াউর রহমানের আদর্শে ভরা একজন মানুষ, একজন নেতায় বাংলাদেশ পাইছে বা পাওয়ার সম্ভাবনা জায়গায় তুলছে? বলেন, পারবেন কেউ? আমরা অনেকেই বলি কথায় যে আমরা জিয়ার আদর্শের সৈনিক হতে চাই, কিন্তু জিয়ার আদর্শের সৈনিক হওয়া কি এত সহজ? আমি যারা বলেন যে জিয়ার আদর্শের সৈনিক হতে চাই তাদেরকে বলবো শহীদ জিয়াউর রহমানকে নিয়ে একটু স্টাডি করেন, তারপরে বলতে আসবেন যে আমি জিয়ার আদর্শের সৈনিক হতে চাই। এত সহজ না।
ওনার জীবন বৃত্তান্ত একটু পড়েন, ওনাকে নিয়ে একটু জানার চেষ্টা করেন ভালোভাবে। আজও পর্যন্ত আমরা একজন শহীদ জিয়ার প্রতিচ্ছবি বাংলাদেশে পাই নাই, দেখিও না। বিশ্বাস করেন আগামী 100 বছরে পাবো কিনা সেটা সেটার কোনো নিশ্চয়তা নাই। এটা আসলে আমাদের বাঙালি জাতির জন্য খুবই দুঃখজনক। আমরা আমাদের দেশে কাউকে পাওয়ার আগে হারায় ফেলি। দেশের জন্য যাদের আন্তরিকতা, মায়া, কর্তব্য, এ ধরনের মানুষদেরকে আমরা পাওয়ার আগে হারিয়ে ফেলি। শহীদ ওসমান বিন হাদি, হাদি ভাইকে আমরা পাওয়ার আগে হারিয়ে ফেলছি। ওনার যে কথার স্পিড, ওনার যে কথার উনি যে বডি ল্যাঙ্গুয়েজে কথা বলতেন বা যেসব কথা বলতেন, উনি ছিলেন আমাদের আগামীর একজন সম্ভাবনা লিডার। দেখেন এখন কথা সেটা না, কথা হচ্ছে আমরা আসলে মানসিক সঠিক কদর করতে পারি না। ছোট্ট করে একটা কথা বলি, যেমন এনসিপি বলেন, এরা তো নতুন ছাত্র থেকে এই যে কিছুদিন হলো মাত্র রাজনীতিতে প্রবেশ করলো। আমরা না তাদেরকে, তরুণদেরকে সহ্য করতে পারি না। আমাদের সিনিয়র অনেক নেতারা আছে, লিডাররা, যারা জুনিয়রদের কথা সহ্য করতে পারে না। একটা জিনিস বুঝতে হবে আপনাকে, আমার ফর এক্সাম্পল ধরেন আমার বাবা যেটা বুঝতো, ওনার যে যুগ ছিল আর আমাদের বর্তমান যে যুগ, সে যুগের সাথে কিন্তু মিলালে চলবে না। ওই যুগের কথাবার্তা, ওই কালচারটাই ছিল অন্যরকম। ওনাদের যে চলাফেরা, ওনাদের যে পরিবেশ ছিল, ওটা একটা অন্যরকম পরিবেশ। আর আমাদের বর্তমান যুগে যে পরিবেশ, সেটার সাথে ওটা কখনো খাওয়ানো যাবে না। ফর এক্সাম্পল আপনি ধরেন আমাদের, আমরা তো মুসলিম, মুসলিম জাতির আমাদের একটা কথা আছে, যখন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, নবীদের যুগ ছিলেন, তখন আমাদের পুরুষদের জন্য বা মুসলিমদের জন্য আত্মরক্ষা, গোড়া চালানো এবং কি তলোয়ার চালানো, এটা বাধ্যতামূলক ছিল। মানে জীবন প্রতিরক্ষাতে এগুলা প্রয়োজন। বর্তমান যুগে এসে এখন কি আপনি গোড়ার তলোয়ার নিয়ে দৌড়াবেন? এটা কি সম্ভব? না। যুগের পরিবর্তন হয়েছে, ধারাবাহিকতার পরিবর্তনও ঘটাতে হবে। আগে তো মাইকে আজান দিত না, দিত? এখন তো মাইকে আজান দেয়। হ্যাঁ, এখন আগে যে মাইকে আজান দিত না বা আপনার নামাজে মাইক ছিল না, অনেক মুসল্লিরা যখন নামাজ পড়তে, অনেক সময় একামতের বা যে ইমাম সাহেবের যখন নামাজ পড়াতেন, ওনার কথা মানে সাউন্ড পিছনে যেত না, কি করতো, ওনার পিছনে আরেকজন বায়া হয়ে কথা বলতেন, মানে একামত দিতেন বা রুকুত যেতেন, সেজদা যেতেন, তাই তো? এখন তো এটা করা হয় না। তার মানে কি, যুগের পরিবর্তনে আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে। তো যাই হোক, এখন আরেকটু কথা আছে, উনি ওনার কথাটা শুনি কি বলে। আমাদের এখন অনেকগুলো শত্রুর সাথে ফাইট করতে হবে। আপনাকে একটা কথা খেয়াল করেছেন, বিএনপি প্রথমে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে খুবই উদাসীন। পুরো দেশ যখন ঘোষণাপত্রের পক্ষে দাঁড়াচ্ছে, জুলাই একটু 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 বিএনপি করে সেখান থেকে সরে এসে সে জুলাই এর পক্ষে দাঁড়াচ্ছে। যে বিএনপি প্রথম বলেছে এটা কোনো লিটারেচার, এটাকে সংবিধানে নেওয়ার কোনো মানে নাই, খুবই বাজেভাবে বলেছে, সেই বিএনপি এখন বলছে এটা সংবিধানের তফসিলে যুক্ত করা যায়। এর মানে আমাদের যখন ইমপ্রুভমেন্ট ঘটছে বিএনপির সাথে, যেই বিএনপি এখন তফসিলে রাজি হচ্ছে, সেই বিএনপিকে আমরা এটাকে সংবিধানের প্রস্তাবনায় রাজি করাতে পারবো। এবং যখনই বিএনপি এই জুলাইয়ের পক্ষে রাজনীতিতে একটু একটু অ্যাক্টিভ হচ্ছে, জনতার পক্ষে দাঁড়াচ্ছে, খুবই কমন ব্যাপার, ইন্ডিয়ান হেজিমনি তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে, এখানে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট তো সব আছে তার সাথে। সুতরাং এই পলিটিক্যাল ক্যাওয়াস তৈরি করতে গিয়ে এর মানে আমরা বিএনপি কে কোনো ব্রাঞ্চ চেক দিব না, জামাত কেউ না, এনসিপি কেউ না, প্রত্যেককে আমরা ধরবো। কিন্তু ফ্যাক্ট ইজ, আমরা যেমনে পারি, যেভাবে পারি, এই জুলাইয়ের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র আমাদেরকে আদায় করে নিতেই হবে। দেখেন, আপনার কথাগুলো কিন্তু আমাদের জন্য এখন অতীত। হাদি কিন্তু আমাদের জন্য অতীত, কিন্তু তার কথাগুলো বর্তমানে কিভাবে মিলে যাচ্ছে। তো
আল্লাহ তাআলা যেন আমাদের হাদি ভাইকে ওপারে খুব ভালো রাখেন, সে দোয়াই করি। ওনার ভুল ত্রুটি যদি কিছু করে থাকে ছোট্ট জীবনে, আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দিক, আমিন। আসলে আমরা এমনই, থাকতে কাউকে মূল্যায়ন করি না। যেমন এখন যদি, ফর এক্সাম্পল হাসনাত আব্দুল্লাহ, মানে স্ট্রেট ফরওয়ার্ড একজন মানুষ, ও যা বলে সরাসরি কথা বলে, সামনাসামনি কথা বলে ফেলে। হ্যাঁ, দেখেন আমরা অনেকে বলি যে এনসিপি রাজনীতি করছে তাদের স্বার্থে, বা অনেকে বলি যে বিএনপি রাজনীতি করতেছে তাদের স্বার্থে। আর ভাই, একটা মানুষকে তো যে কোনো একটা স্বার্থ নিয়েই এগোতে হয়। স্বার্থ ছাড়া সে কিভাবে এগোবে? আপনার যদি কোনো গোল না থাকে, মানে আপনার যদি কোনো টার্গেট না থাকে, তাহলে আপনি কিভাবে এগোবেন? কিভাবে? আপনার তো একটা নির্দিষ্ট একটা টার্গেট থাকতে হবে যে আমি এই জন্য এতটুকু দৌড়াবো, স্পিড থাকতে হবে আপনার। না, আপনি কিভাবে দৌড়াবেন? দেখেন, আমি আপনি সাধারণ মানুষ সারাদিন যতই বুঝি, যত চিল্লাই, আমাদের কথার তো কোনো ভ্যালু নাই, আছে? হ্যাঁ, আমাদের কথার ভ্যালু থাকবে কখন? যখন আমরা সময় উপযোগী কথা জায়গা মতো বলতে পারবো, যেখানে কথা বললে আমাদের ভ্যালু থাকবে। এখন আমরা তো সে জায়গায় যেতে পারবো না ভাই। যারা যেতে পারে তাদেরকে কথা বলার সুযোগ তো আমাদের দিতে হবে। এখন আমরা যদি তাদের দোষ ধরি, তুমি গেছো ওখানে নিজের স্বার্থ দেখবা, তুমি কি করবো? আরে ভাই, স্বার্থ দেখতে দেন না আপনি, একটা মানুষকে সেই জায়গায় পৌঁছাতে দেন, সময় দেন। একটা মানুষকে বলেন, একটা যে কোনো একটা ব্যাপারে সময় দিতে হয়। আমাদের ভিতরে যে প্রতিহিংসা, এই যে প্রতিহিংসা রাজনীতিগুলা বর্তমান চলতেছে, এটাকে বন্ধ করতে হবে। প্রতিহিংসা রাজনীতি না করে ভুল হলে মানুষের সামনে গিয়ে বলেন, মানুষের সাথে বসেন, বসে কথা বলেন, সমাধান করেন। কিন্তু প্রতিহিংসা রাজনীতি বন্ধ করেন। আমরা সবাই ভবিষ্যতে চিন্তা করি। ছোট্ট একটা কথা বলে শেষ করতেছি, আমরা সবাই ভবিষ্যতে চিন্তা করি। আসলে আমাদের চিরসত্য ভবিষ্যৎটা কি বলেন তো? যেটা নিয়ে আমরা ভাবিও না। আমাদের চিরসত্যি ভবিষ্যৎ হচ্ছে আমাদের মৃত্যু, সেটা নিয়ে আমরা কিন্তু ভাবি না। সো আমি আশা করব আপনারা সবাই প্রতিহিংসা রাজনীতি থেকে বেরিয়ে আসবেন, সহযোগিতার রাজনীতি করবেন, সুন্দর রাজনীতি করবেন। ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।